শোয়েব আসে নাই, তারপরে কে ওই ছেলেটার নাম কি সিজার? শোয়েব আসে নাই। এখানে বসে ম্যানেজ অর্ডার কন্টেন্ট। অ্যাডমিনের মধ্যে না? আমরা এই পোর্শনটা নিয়ে একটু কথা বলি, যে ভিউ অর্ডার ইনভয়েস। সুপার অ্যাডমিনের মধ্যে অর্ডার ইনভয়েস, আমাদের অর্ডারের আইডিটা আছে, ভিউ ইনভয়েস বলছি। তো আমি যখন ভিউ অর্ডার ইনভয়েস লিংকটাতে ক্লিক করব, ইনভয়েসটা আমাদের দেখা যাবে, ঠিক আছে? সো ভিউ অর্ডার ইনভয়েস একটা ফাংশন আমাকে ক্রিয়েট করতে হবে। সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা এখান থেকে যা পাঠাচ্ছি সেটা হচ্ছে অর্ডার আইডি। আমি যদি সিম্পলি একটা পেজ লোড করে দেই, কিছুক্ষণ আগে একটা পেজ করেছি কি ইনভয়েস নামে, পেস্ট করা হয়নি। অর্ডার ইনভয়েস বলছি, এখানে তো আর অর্ডার ইনফো থাকবে না, অনেক কিছু আস্তে আস্তে এখানে অ্যাড করব আমরা। বাট সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইনভয়েসের ডেমোটা আগে আমি প্রিন্ট করাবো। তো ইনভয়েসের এই কোডটুকু আমি কপি করে আমি একটা ভিউ এর মধ্যে ফাইল তৈরি করে ফেলছি, পিএসসি ফাইল অর্ডার ইনভয়েস। আমি এই ডাটা দিয়ে আমি ইনভয়েসের পোর্শনটা রেডি করে ফেলেছি। এখন আমরা যদি ব্যাকএন্ডে যাই এবং ব্যাকএন্ডে গিয়ে যে কোনো অর্ডারে ইনভয়েসের উপরে ক্লিক করি, পুরো ইনভয়েসের পোর্শনটা আসছে। এটাকে আমরা একটু
সাইজ করে নেই। এই অবস্থা দেখা যাচ্ছে না? ছোট্ট করে একটা টেবিলের মতো দেখাচ্ছিল, এটাকে আর একটু সুন্দর করে নিলাম। হ্যাঁ, এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি এই পোর্শনটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি পেপাল দেখিয়েছিলাম এপিআই ইন্টিগ্রেশনটা? দেখাতে হবে। হ্যালো, না না, ক্লাস হবে না। মেসেজ পেয়েছেন না? এর আগের এসএমএস গুলো পেয়েছেন? আজকেও তো এসএমএস দেওয়া হয়েছে। এসএমএস ও না, আজকে ক্লাস হচ্ছে না। হ্যাঁ, আমরা চেষ্টা করবো কালকে ক্লাস করার জন্য। ঠিক আছে। কন্টেন্টে কি অবস্থা ছিল একটু কোডটা দেখি চেক আউটে। এটা কিন্তু একটু জরুরি দরকার, তাই না? ওদিন তো পেপাল সম্পর্কে আমি বলেছিলাম, তাই না, বোর্ডে? বাট আমাদের পেপালের এপিআই ইন্টিগ্রেশনটা হয় নাই। এপিআই সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, এটা আমরা একটু শেষ করে তারপরে সামনের দিকে যাব। এপিআই বিষয়টা কি? এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করব এবং আমার অ্যাপ্লিকেশনের সঙ্গে যদি আমি অন্য কোনো অ্যাপ্লিকেশনের ইন্টিগ্রেশনে যেতে চাই, বা কেউ যদি আমার সঙ্গে ইন্টিগ্রেট করতে চায়, আমি একটা স্যাম্পল বা একটা কোডের প্যাটার্ন তার কাছে দিব, যে তুমি আমাকে অ্যাক্সেস করতে পারবা এই প্যাটার্ন অফ কোডের মাধ্যমে। নির্দিষ্ট করে কোনো একটা ইউআরএল দিব, অথবা কোনো একটা ফর্ম দিব, কেন, অথবা কোনো ইউআরএল এর ফাংশনের অ্যাড্রেস দিব, যার মাধ্যমে সে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবে এবং আমি তাকে রিলেটেড ডাটাগুলোই প্রোভাইড করব, তাই না? তো আমি যে কোড প্যাটার্নটা দিচ্ছি সেটাকে আমি কি বলছি? এপিআই। আমি বুঝতে পেরেছি? তাহলে এপিআই জটিল কিছু না, এপিআই আপনি নিজেও তৈরি করতে পারেন আপনার সাইটে। আপনি কাউকে অ্যাক্সেস দিচ্ছেন, মনে করেন কোনো একটা ওয়েবসাইট, তালহা ট্রেনিং, এই পোর্শনে, আপকামিং ট্রেনিং পোর্শনে মনে করেন আমি এপিআই সেল করি। ফর এক্সাম্পল, যে কেউ যদি তার ট্রেনিং এর মার্কেটিং করতে চায়, সে তার সাইটেই কোনো একটা জায়গাতে তার ডাটাগুলো সেভ করবে, এপিআই এর মাধ্যমে আমাদের ডেটাবেসে চলে আসবে এবং এখান থেকে সেটাও ডিসপ্লে হবে। একটা এক্সাম্পল বলছি,
যে আমি যদি কারো কাছ থেকে কারো কাছে আমি আমার এই পোর্শনটা সেল করি, যে না কারো কাছে যদি আমি আমার সাইটের এই পোর্শনটা, বা আমি বলি আমার ট্রেনিংও থাকবে অন্যের ট্রেনিংও থাকবে, দ্যাট মিনস আমি এপিআই সেল করি, তো সেই ক্ষেত্রে কি করব, তাকে এমন একটা প্যাটার্ন অফ কোড দিব যার মাধ্যমে আমাদের ডেটাবেজে তার ট্রেনিং এর আউটলাইনটা চলে আসবে। বুঝা যাচ্ছে? এবং যাই দিই না কেন, তাকে একটা ফাংশন অ্যাড্রেস দেই বা একটা অ্যারে অ্যাড্রেস বা তাকে একটা ইউআরএল দেই বা কোনো একটা ফর্ম দেই যার মাধ্যমে সে আমার সঙ্গে কমিউনিকেট করে ডাটাটা আমার ডেটাবেসে দিয়ে দেবে। আমার ডেটাবেস কি বা কিভাবে আছে হুবহু আমি সেটা তাকে নাও দিয়ে দিতে পারি, তাই না? আমি এমন ভাবে দিব যেটাকে আবার পরবর্তীতে কনভার্ট করে আমি আমার চেনা মতো অবস্থায় নিয়ে আসবো। এটাকে বলা হয় মাস্কিং। যে আমি যেন তার আর্কিটেকচার না বুঝতে পারি এর জন্য সে এমন ভাবে আমাকে কিছু দেবে যেটাকে সে পরবর্তীতে চেঞ্জ করে তার মতো করে নেবে। যেহেতু এটা ছড়িয়ে যাচ্ছে, তাই না, ফ্রি বা আমি সেলই করছি, তো এটা ওই প্যাটার্ন অফ কোড কে আমরা নরমালি বলা হয়ে থাকে কি, বা বলে থাকি কি, এপিআই। অত্যন্ত জনপ্রিয় একটা এপিআই আছে যেটা পেপাল এর এপিআই বলে, পেপাল এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই। এইচটিএমএল ওয়েবসাইট স্ট্যান্ডার্ড এপিআই। আমি ভিউ এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমি যদি শুধু এখান থেকে ওটাকে লোড করে দেই, প্লিজ লোড ভিউ, এখান থেকে যদি আমি ভিউ করাই, this load view HTML website standard payment. এটা কি হবে, যখন আমি পেপাল সিলেক্ট করে দিব ডেটাবেজে ডাটা ঠিকই সেভ হবে, বাট সেভ করার পর সে চলে যাবে কোথায়, এই পেজটাকে লোড করে দেবে। আর এই পেজটাই মূলত হচ্ছে আমার এপিআই ফাইল। আমি বুঝতে পেরেছি, এই পেজটা হচ্ছে আমাদের এপিআই ফাইল। তো এখন এই পেজটার সম্পর্কে বা এই পেজটার কোড একটু দেখি। আমাদের দেশ থেকে পেপালে ডিরেক্ট অ্যাকাউন্ট করা যায়, বাট অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায় না, তাই না? তো আমারও নিজস্ব কোনো পেপাল অ্যাকাউন্ট নেই বা কোনো ভেরিড পেপাল অ্যাকাউন্ট নেই যার মাধ্যমে আমি আপনাদের দেখাতে পারি। বাট পেপালে টেস্ট করার জন্য পেপাল সেন্ডবক্স নামে আরেকটা সাইট আছে যেখানে অ্যাকাউন্ট করা যায় এবং সেই অ্যাকাউন্টের থ্রুতে টেস্টও করা যায়। যে আপনারাও ওই অ্যাকাউন্ট করতে পারেন sandbox.paypal.com এ। এটা মূলত যে স্যান্ডবক্স পেপাল আর ডেভেলপার্স পেপাল সেম, ঠিক আছে? দেখেন ডেভেলপার্স সাইট,
বা ডেভেলপার্স এখানে আপনি চাইলে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারেন। দেখেন আমি লগ ইন অবস্থায় আছি পেপাল স্যান্ডবক্সে। এখান থেকে মোবাইল এসডিকে পাওয়া যায়, ক্লাসিক এপিআইস পাওয়া যায়, রিসেট এপিআইস পাওয়া যায়। তার মানে আপনি এখান থেকে এপিআই ডকুমেন্ট গুলো পেতে পারেন। আপনি developers.paypal.com এ অ্যাকাউন্ট করতে পারেন ফ্রি, এবং ওখানে আপনি ভিজিট করে করে তাদের এপিআই সম্পর্কে পড়াশোনা বা এপিআই পেতে পারেন। এখানে কিছু ব্লগ আছে, পোস্ট আছে, যেগুলো সম্পর্কে পড়াশোনা করলে অনেক আপডেট ফিচার বা কনসেপ্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি পেপালের যে এপিআইটা ইউজ করব, এটাকে বলছিলাম HTML স্ট্যান্ডার্ড এপিআই। এটি কিন্তু এপিআই, এটা একটা HTML ফাইল আর কি। যদিও আমাদের এক্সটেনশনটা কি পিএসপি, কারণ ফ্রেমওয়ার্ক পিএসপি ছাড়া কোনো কিছু সাপোর্ট করে না। ভেতরে অলমোস্ট সকল কোডই কি HTML কোড। বাট এটাকে HTML এপিআই কেন বলা হচ্ছে? HTML ফরম্যাটে সে একটা ফর্ম সাবমিশনের মাধ্যমে চলে যায় কোথায়? পেপালের কাছে। তো এখানে আমার বডি অনলোডে একটা পেপাল সাবমিট নামে জাভাস্ক্রিপ্ট ফাইল করেছে। পেপাল সাবমিট নামে জাভাস্ক্রিপ্ট ফাইল করা হয়েছে। আর পেপাল সাবমিটে সে প্রথমে যেটা করা হচ্ছে, একটা ভেরিয়েবলের মধ্যে একটা ইউআরএল আছে, স্ট্রিং ইউআরএল, https www.sandbox.paypal.com। আর এই সিজিআই বিন ওয়েব সোর্স, এটা অ্যাকচুয়ালি ওই পেপালের ওই ইউআরএল যেখানে আমরা পেপালে যখন আমরা পেমেন্ট করতে যাব, পেমেন্টে যেন শপিং কার্টটা যায়, এই জন্য এই ইউআরএলটা এখান থেকে তৈরি করা। এখন এই ভেরিয়েবলটাকে অ্যাকশনের মধ্যে পুশ করা হচ্ছে, ডকুমেন্ট ডট ফর্ম। অ্যাকচুয়ালি এই যে ফর্মটা, এই ফর্মের নাম হচ্ছে ফর্ম অর্ডার অটো সাবমিট, ফর্ম অর্ডার অটো সাবমিট ডট অ্যাকশন, এর মধ্যে এই অ্যাকশনটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার আবার যখন আমি ওই ফর্মটাকে ডট সাবমিট বলছি, অটোমেটিক এই ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। তার মানে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা HTML এর ফর্ম সাবমিট করতে পারি সেটা শিখছি। এর আগে কিন্তু আমরা কখনো করি নাই, করেছি? আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু ফর্ম সাবমিট শিখি নাই। এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ফর্মকে কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখানো আছে। আচ্ছা, এই ফর্মটা যখন সাবমিট হবে অ্যাকচুয়ালি কি যাবে? একটা জিনিস খেয়াল করেন, যতগুলো ইনপুট বক্স আছে প্রত্যেকের টাইপটা কি হিডেন। তার মানে কি ওই পেজটা যখন সাবমিট হবে, ফর্মটা যখন আমার সামনে একটা ব্ল্যাঙ্ক সাদা পেজের মতো দেখাবে, তারপরে সে চলে যাবে কোথায়? সাবমিট হয়ে চলে যাবে কোথায়? পেপালের ওই ইউআরএল এ। যখন আমরা রিয়েল অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, তখন এখানে আর সেন্ডবক্স এই কথাটুকু থাকবে না, তখন থাকবে কি ডিরেক্ট paypal.com। আর আমরা যখন সেন্ডবক্স অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি, তখন sandbox.paypal.com। প্রথমটা যেটা বলি আপলোড, অ্যাকচুয়ালি এই ফর্মের ইনফরমেশন গুলো আপলোড হয়ে যাবে কার কাছে? পেপালের কাছে। এটা একটা কমান্ড ফর্ম হবে, অ্যাকচুয়ালি শপিং কার্ট আকারে যাবে। আর অবশ্যই যার যে টাকাটা রিসিভ করবে তার ইনফরমেশন পাঠাতে হবে। আমার সাইট, আমি টাকাটা রিসিভ করব ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট দেবে, কে রিসিভ করবে? এই যে যার নাম হচ্ছে বিজনেস, ভ্যালু হচ্ছে অ্যাড্রেস, এটা অ্যাকচুয়ালি পেপাল আইডি। আমার সেন্ডবক্সে বিজনেস ক্লাসের একটা পেপাল আইডি খোলা আছে, যে অ্যাড্রেসটা হচ্ছে এটা। তার মানে আমি ক্লায়েন্ট বা ক্লায়েন্টের ইনফরমেশনটা বা ক্লায়েন্টের পেপাল আইডিটা বসিয়ে দিতে হবে কোথায়? এই জায়গাটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই যে ফিল্ড গুলো, কোয়ান্টিটি, কয়টা কোয়ান্টিটি যাবে, আইটেম নেম, কি কি আইটেম নেম হবে এবং তার অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট কত, সেটা এখানে পাস করে দিতে হবে।
কারণ আমার যদি কোয়ান্টিটি 10টা থাকে, আমার যদি প্রোডাক্ট থাকে 5টা, প্রত্যেকে 2টা করে কোয়ান্টিটি, আমাকে ক্যালকুলেট করে টোটাল কোয়ান্টিটি বানাতে হবে। কি কি আইটেম নেম আছে সেটা হয়তো আমাকে কনক্যাট করে করে একটা আইটেম নেম বানিয়ে এখানে আইটেম নেমটা বসিয়ে দিতে হবে, বোঝা যাচ্ছে? আর টোটাল অ্যামাউন্টটা ক্যালকুলেট করে টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে, যেটা অ্যাকচুয়ালি ডলার অ্যামাউন্ট হবে। আমরা যদি বিডিটিতেও থাকি, বিডিটি কি ডলারে কনভার্ট করা যায়, কনভার্ট করে ওই ডলার অ্যামাউন্টটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। সো ওই ইনফরমেশন গুলো কোথায় পাবো? আমাদের কার্টে আছে না? কার্টে আছে কয়টা কোয়ান্টিটি, কি তার প্রোডাক্ট, কি তার অ্যামাউন্ট, সেটা এখান থেকে ক্যালকুলেট করে দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাড্রেস। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে অ্যাড্রেস 2 আছে, যে আমি দুই ধরনের অ্যাড্রেস দেবো। একটা হচ্ছে বিলিং অ্যাড্রেস এখানে থাকবে, আর এখানে থাকবে কি মূলত শিপিং অ্যাড্রেস। সো অ্যাড্রেস ওভাররাইডটা আমি কি করছি, ট্রু করে রেখেছি। অ্যাড্রেস ওভাররাইড 0 মানে কি আমার অ্যাড্রেসটা ওভাররাইড হতে পারে, যেমন এই অ্যাড্রেসটাই বিলিং আর এই অ্যাড্রেসটাই শিপিং। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি এই কাজটা করতে পারেন যে বিলিং অ্যাড্রেসটা 0 রেখে আপনি এই অপশনটাও দিয়ে দিতে পারেন। তাহলে এখানে বিলিং অ্যাড্রেস হবে আর এখানে শিপিং অ্যাড্রেস হবে আলাদা আলাদা, রাইট? এটা ডিফারেন্ট শিপিং অ্যাড্রেস আর এটা হচ্ছে ডিফারেন্ট বিলিং অ্যাড্রেস। সো বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেসটা কোথায় আছে? কাস্টমার টেবিলে সেশনে কাস্টমার আইডি আছে, আর সেশনে শিপিং আইডি আছে, আমি শিপিং এর অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে পারি। অর্ডারের আলাদা আলাদা বিলিং এবং শিপিং অ্যাড্রেস কিন্তু আমরা খুব সহজেই বসিয়ে দিতে পারি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা তো এখানে ডাইনামিক্যালি ডাটা আনতেই হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নেই। আমি যখনই কার্ড থেকে ডাটাগুলো নিব এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেব। আমার শিপিং অ্যাড্রেস বিলিং আমাদের এখানে বসাতে হবে অ্যাকচুয়ালি বিলিং অ্যাড্রেসটা, আর এখানে বসাতে হবে আমার শিপিং অ্যাড্রেসটা। তো তখনই আমার পেপাল অ্যাড্রেসে আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো এখন যদি দেখেন আমরা ফ্রন্ট এন্ড থেকে কোনো অর্ডার প্লেস করি, যেহেতু এখানে ডামি দেওয়া আছে, একটু খেয়াল করেন, ডামি দেওয়া আছে, কোয়ান্টিটি 2টা, প্রোডাক্টের নাম ল্যাপটপ, আর ভ্যালু হচ্ছে 1000। তার মানে সে মাল্টিপ্লাই করবে 1000 এর সঙ্গে 2টা, তাই না? দেখেন এবার যদি পেপাল দেওয়া হয় এবং কনফার্ম অর্ডার বলা হয়, চলে যাবে কোথায়? কনফার্ম অর্ডার, সাদা পেজ দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর রিডিরেক্ট হবে। হুম, পেপালে যাবে। লোড করা আছে না? আচ্ছা,
এই যে চলে আসছে, হ্যাঁ একটু সময় নিয়েছে আর কি, বেশ কিছুটা সময় নিয়েছে এবং পেপালে চলেও আসছে। দেখেন আমার, হ্যাঁ হ্যাঁ ওই যে কোয়ান্টিটির সঙ্গে মাল্টিপ্লাই করেছে, বুঝা যাচ্ছে? তো এখানে আমার কার্ডটা চলে আসছে তার পেপাল আইডি সহ, আর প্রোডাক্ট ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। আর এখানে ঢুকবে কে? কাস্টমার। কাস্টমার লগ ইন করবে, লগ ইন করে ঢুকে সে তার অর্ডারটা প্লেস করে দেবে। তো এখানে আসাতে সুবিধাটা কি, ডিরেক্ট পেপালের সাইটে এসে কাস্টমার পেমেন্টটা করছে। এই কারণে আমাকে বিলিভ না করলেও কাকে বিলিভ করবে? পেপালকে। এই প্রসেস এর জন্যই পেপালকে, পেপালের এই এপিআইটা সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি চলে, বুঝতে পারছি? পেপাল ডু ডিরেক্ট অথবা পেপাল রিকারিং অনেক পপুলার সাইট ইউজ করে, যে পেপাল আইডি দিলাম, ওখানে প্রেস করে দিলাম, আমার সাইটে ওই সাইটই দেখাচ্ছে, বাট পেছন দিক থেকে কি পেপালের ট্রানজাকশন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সবাইকে বিলিভ করি না, করি? বাট ব্র্যান্ড গুলোকে কিন্তু ঠিকই বিলিভ করি। কোনো ব্র্যান্ড যদি আমাকে বলে যে আপনি চলে যান, আপনার প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, আপনি কিন্তু বিলিভ করবেন, পেমেন্ট টেমেন্ট করেই চলে যাবেন। বাট ব্র্যান্ড কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিকে, কোম্পানি যদি বলে যে না আপনি চলে যান, আপনার প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে, আপনি কিন্তু বিলিভ করবেন না, তাই না? আচ্ছা, তো এপিআই এর এই পোর্শন টুকু বাকি ছিল। তাহলে আমরা আবার ব্যাক এন্ডে ফেরত যাচ্ছি ওই ইয়ের কাজটা করার জন্য, ইনভয়েস এর কাজটা করার জন্য, তাই না? ইনভয়েসের শুরুতেই আমার কি লাগবে? কাস্টমার ইনফো, তারপরে লাগবে কি? শিপিং ইনফো, এরপরে লাগবে কি? ইনভয়েসের ক্রিয়েশন ডেট টাইম, তাই না? ইনভয়েস কখন ক্রিয়েট হবে বা ডিউ ডেটটা কবে, তারপরে অর্ডার ইনফরমেশন, দেন ফাইনালি ওই এটা অ্যাকচুয়ালি না থাকলেও চলবে, আমাদের সিগনেচারটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি প্রিন্ট এখানেও রাখতে পারেন, আবার ডাউনলোড করে ওখানে পিডিএফ ও দিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসে এখানে বসিয়ে দিলে হবে। আচ্ছা, এবার আমরা দেখি আর কি, ম্যানেজ, ম্যানেজ অর্ডারে। এখানে আরেকটা ফিল্ড অ্যাড করা যায়, পেমেন্ট টাইপ। হ্যাঁ, পেমেন্ট টাইপের একটা ফিল্ড কিন্তু খুব সহজে অ্যাড করা যায়। আচ্ছা, আমরা ইনভয়েস নিয়ে কাজ শুরু করব, আমরা যখন যে অর্ডারে যাব সে ধরনের ইনভয়েস আমরা দেখতে পারবো। সো সুপার অ্যাডমিনে এসে আমরা যখন ভিউ অর্ডার ইনভয়েসে আসি, অর্ডার আইডিটা আমার হাতে আছে। প্রথমেই অর্ডার আইডি টেবিল থেকে আমাদের কিছু ইনফরমেশন বা কিছু বিষয় নিয়ে নিতে হবে। অর্ডার আইডি টেবিল থেকে হ্যাঁ, অর্ডার আইডি টেবিল থেকে
অর্ডারের ইনফরমেশন গুলো তুলে নিতে হবে। তো অর্ডার ইনফরমেশন তুলে নেওয়ার জন্য অর্ডার ইনফো বলছি, এর মধ্যে আসবে দিস সুপার অ্যাডমিন মডেল সিলেক্ট অর্ডার বাই আইডি। আমি অর্ডার আইডি দিয়ে অর্ডার ইনফোটা কেন তুলে নিচ্ছি, যাতে ওই অর্ডার ইনফরমেশন থেকে কাস্টমার আইডি পাই, অর্ডার ইনফরমেশন থেকে যদি আমি শিপিং আইডি পাই, এবং অর্ডার আইডি যদি নেই, এটা নিয়ে কি অর্ডার টেবিল, কাস্টমার টেবিল থেকে কাস্টমার ইনফো, শিপিং টেবিল থেকে শিপিং ইনফো এবং অর্ডার ডিটেইলস এর ইনফরমেশন তুলে এনে আমি আমার ইনভয়েসে দেখাতে পারি। সেটা বোঝা যাচ্ছে? আগে অর্ডার আইডি নিব, অর্ডার আইডি ধরে অর্ডার টেবিলে কি কি আছে সেটা তুলবো, সেখান থেকে কাস্টমার আইডি নিব, কাস্টমার টেবিলে যাব, শিপিং আইডি নিব, শিপিং টেবিলে যাব, আর অর্ডার ডিটেইল টেবিলে গিয়ে ইনফরমেশন তুলে এনে আমাদের ইনভয়েসের মধ্যে প্রিন্ট করে দিতে হবে। আচ্ছা, সো অর্ডার ইনফরমেশনটা তোলার জন্য সিলেক্ট অর্ডার বাই আইডি। প্রজেক্টের কি অবস্থা আপনার? র কোডিং কোথায় দরকার? সেই মধ্যে দিয়ে আসতে পারতেন, আমাদের সব মঙ্গল বুধ, যে আমরা তো তিনজন, আমরা দুজনেই থাকি, ওখানে অনেক স্টুডেন্টই আসে মাহবুবের কাছ থেকে নিয়ে শুরু। ক্লাসটা বেশি বাড়ানো যাবে না, আমাদের 3টা ক্লাস এক্সট্রা পাচ্ছি। আজকেরটা এক্সট্রা ক্লাস, নেক্সট রোববারে একটা পাবো আর মঙ্গলবারে পাবো, এর চেয়ে বেশি বাড়ানো আমাদের আজকে একটা ক্লাস হচ্ছে, নেক্সট রোববারে একটা ক্লাস আছে এবং নেক্সট মঙ্গলবারে আরেকটা। না না, সবার প্রজেক্টটা তো আমার দেখা প্রয়োজন পড়বে না, অনেকেরটা আমি দেখেছি, বাট এখানে ক্লাস অফ রেখে আমি প্রজেক্ট আর দেখবো না, প্রজেক্ট ওভারঅল দেখা হয়েছে, ইন্ডিভিজুয়াল যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো রোববারে দেখবো, বাট ক্লাস হবে। হ্যাঁ, মঙ্গলবারে হচ্ছে ক্লাস হবে উইথ সার্টিফিকেট দেওয়া, ঠিক আছে, ক্লাসের সাথে সার্টিফিকেট দেওয়া। প্রেজেন্টেশন কি দেখাই নাই? প্রেজেন্টেশন তাহলে দেখাবো, সমস্যা নেই, প্রেজেন্টেশন দেখাবো।
ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি আমাদের অনেক কোর্সের মধ্যেই নেই। আর ল্যাঙ্গুয়েজটা দেখাতে গেলে অনেক কিছু অনেক বিষয় ব্যাকএন্ড বা ব্যাক ট্র্যাকিং করে যেতে হবে। সো এটা পসিবল কিনা সেটা আমি কনফার্ম করতে পারছি না। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, আমি প্রিভিয়াস সেশন গুলো বা আদার সেশন গুলোর কোর্স কোড এগুলো দিয়ে দিতে পারি। হ্যাঁ, প্রজেক্ট কোড গুলো দিয়ে দিতে পারি। সবগুলো কোর্সে তো আর একরকম প্যাটার্নে আলোচনা হয় না, ভিন্ন ভিন্ন কোর্সে ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া হয়। তো ওখানে হয়তো ওই প্যাটার্ন গুলো ওই ক্লাস গুলো দিয়ে দেওয়া যেতে পারে। সো ফার্স্টে আমি কাস্টমার ইনফো বিলিং ইনফোটা নিব। দিস ইমেজ স্টোর করার জন্য ডাটাবেস সবথেকে ভালো উপায় নাকি ফাইল সিস্টেম বেস্ট? দ্য ইমেজ ম্যানিপুলেশন এবং ইউআরএল ক্রিয়েটটা এটা তো কনফিউশন করে ইমেজ আপলোডিং দেখানো হচ্ছে না। আপলোডিং স্যার ম্যানিপুলেশনের জন্য লাইব্রেরি আছে, ইমেজ আপলোড লাইব্রেরি, ওখানে ফাংশনই আছে, ক্রপ করা যায়, রিসাইজ করা যায়, সবকিছু কিন্তু করানোটা কঠিন। এক একটা ট্র্যাকের এক একটা বিষয় দেখানো। হ্যাঁ, আমি তো অন ক্লাসেই বলেছি, হয়তো আপনি মিস করেছেন। ইমেজ আপলোড নামে একটা লাইব্রেরি আছে, যার মাধ্যমে আপনি ইমেজকে ক্রপ করা, রিসাইজ করা, থাম্বলিং করা সব করতে পারেন। আমরা তো লাইব্রেরি শিখেছি কিভাবে আপলোড করতে হয়, তাই না? ওই রকমই আরেকটা লাইব্রেরি আছে, যার মাধ্যমে আপনি ওই পার্টিকুলার ইমেজকে রিসাইজ করে নিতে পারেন, ক্রপ করে নিতে পারেন। হুম, কিছুটা পারবেন, হ্যাঁ। আর অনলাইনে রিসোর্স এক্সাম্পলও আছে। ইউজার গাইড দিস admin model select customer info by ID। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কাস্টমার আইডিটাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে কোথা থেকে? অর্ডার ইনফোর মধ্যে কাস্টমার আইডি আছে, আছে না? কাস্টমার আইডিটা আমি পেলাম এবং সিলেক্ট কাস্টমার ইনফো বলে কাস্টমার আইডি ধরে আমি নিয়ে আসবো। পাবলিক ফাংশন select customer ID trivial customer dollar customer ID এখানে একটা রোই রিটার্ন হচ্ছে। তার মানে আমার এই বিলিং ইনফোর মধ্যে আমার বিলিং ডাটা গুলো আছে, তাই না? সিমিলার ভাবে আমাদের শিপিং আইডি নিতে হবে এবং শিপিং ইনফরমেশনটা তুলে নিয়ে আসতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমি বিলিং ইনফোটা যদি ডাটার মাধ্যমে পাস করি এবং অর্ডার ইনভয়েসে গিয়ে আমাদের যে ইনভয়েসটা আছে অ্যাডমিন কই রেখেছি, এই যে অর্ডার ইনভয়েস, অর্ডার ইনভয়েসে গিয়ে আমাদের কাস্টমার ইনফরমেশনটা আগে প্রিন্ট দিতে হবে। এই যে ইনভয়েস 2, এখানে কোম্পানি নেম, তাই না? এটা কাস্টমার নেম, মানে কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম কনক্যাট করে। এটা হচ্ছে তার অ্যাড্রেস, এটা হচ্ছে তার সিটি, তাই না, স্টেট, পোস্টাল জিপ আর কান্ট্রি।
বুঝা যাচ্ছে? তো এটা কিভাবে আমাদের দিতে হবে, আমি যখন কাস্টমার ইনফরমেশন তুলে এনেছি ডেটাবেস টেবিল কাস্টমার থেকে, ডেটাবেস টেবিল কাস্টমার থেকে বেশ কিছু ইনফরমেশন, হ্যাঁ, কাস্টমার টেবিল থেকে আমরা যখন যাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম যদি আলাদা করে আছে ফুল নেম করে নিতে হবে। হুম, তো প্রথমে কোম্পানি নেম আমাকে নিতে হবে। তো এখানে আসতে হবে ইকো ডলার বিলিং ইনফো কাস্টমার নেম কোম্পানি নেম। এখানে কি বসবে, ফার্স্ট নেম স্পেস বিলিং ইনফো প্লাস নেম। unknown column order select star from trivial customer order id, কোথায় করলাম, ও আচ্ছা কাস্টমার আইডি, কাস্টমার, ঠিক আছে। এখানে এসে অর্ডার ইনভয়েসে কোম্পানি নেম ইনভয়েস 2 বলছি, এটা ঠিক আসে, হ্যাঁ শেষ, হ্যাঁ টেক বিডি মোহাম্মদ শফিউল আলম, এটা ঠিক আসে। এই জায়গায় কি বসাবো, অ্যাড্রেস, এখানে বসবে কি আমার সিটি, কমা দেওয়ার পর এখানে আমার বসবে কি আমার জিপ কোড, আর এখানে আমার বসবে কান্ট্রি। ঠিক আছে, আমাদের ওই অ্যাড্রেস সহ সবকিছু এখানে বসে গেছে। আচ্ছা, এখানে বিডিটা আসছে তাই না, বাংলাদেশ বিডিটা আসছে শর্ট ফর্ম বসে, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিয়েছিলাম বিধায় এখানে শর্ট কোডটা বসেছে। আমি এটা ক্লারিফাই করবো, এটা ঠিক করে দিব, আগে শিপিং অ্যাড্রেসটা নিয়ে আসি। শিপিং অ্যাড্রেসটার জন্য আমাদের এখানে যেতে হবে সিমিলার ভাবে, এটা কি হবে, শিপিং আইডি, শিপিং আইডি, ঠিক আছে। তো এবার আমাকে নিতে হবে শিপিং ইনফো,
আমি জাস্ট কপি করেছি পোর্শনটুকু। সিলেক্ট কাস্টমার ইনফো না হয়ে এখানে আসবে কি সিলেক্ট পাস করব কি শিপিং আইডি। তো সিলেক্ট শিপিং ইনফো বাই আইডি দিয়ে যদি আমি সুপার অ্যাডমিনে একটা ফাংশন লিখি, ডিবিএল কাস্টমার না হয়ে এটা কি হবে ডিবিএল শিপিং শিপিং আইডি, রই তো রিটার্ন হবে তাই না? সো এখান থেকে বসবে কি আমাদের শিপিং ইনফো। সিমিলার ভাবে আমি ইনভয়েসটাতে গিয়ে শিপ টু তে গিয়ে কোম্পানির নামটা বলবো তাই না, তার নামটা বলবো, অ্যাড্রেস বলবো, সিটি বলবো, জিপ কোড আর কান্ট্রি। শিপিং ইনফো কোম্পানি নেম যদি থাকে। শিপিং টেবিলে এটা কিভাবে আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, শুধু নেম আকারে আছে। নেম অ্যাড্রেস সিটি জিপ কোড কান্ট্রি। কোম্পানি নেম নাই, ব্রাউজার হ্যাং হয়ে গেছে। নেম নামে নেই, শিপিং টেবিলে কি নামে আছে, শুধু তো নেম নামেই আছে। বাট এখানে তো আমি নেমে লিখেছি। ও আচ্ছা, বিলিং কেন হবে?
এই যে তার নামটা তো দরকার নেই, তার অ্যাড্রেসটাও আসছে না, কোম্পানি নেমও নাই, এভাবে আসছে তাই না? জিবি গ্রেট ব্রিটেন হিসেবে আসছে। এখন এই পোর্শনটা একটু ঠিক করবো আর কি। সেটা হচ্ছে যে বিডি আসছে, জিবি আসছে তাই না? তো আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করেছিলাম সম্ভবত মনে আছে, কান্ট্রি নামে একটা জেস ফাইল আমরা ইউজ করেছিলাম, কান্ট্রি জেস ইউজ করেছিলাম, রাইট? সো এখানে একটা ফাংশন আছে প্রিন্ট স্টেট অপশন বলা হচ্ছে, একটা কান্ট্রিতে যায়, এই যে গেট কান্ট্রি ফুল নেম, আমি যদি শুধু এখানে ইন্ডেক্সটা পাঠিয়ে দেই, সে আমাকে রিটার্ন করে দেবে কি ওই নামটা, ঠিক আছে? আমাকে রিটার্ন করবে নামটা। তো আমাকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালুর মধ্যে পুরো নামটা না, অ্যাকচুয়ালি আমি তো পাঠাবো কি, আমি যদি এই ফাংশনের মধ্যে বিডি পাঠাই, ফর এক্সাম্পল কান্ট্রি বিডি ইকুয়াল ইকুয়াল কি আনডিফাইন্ড পাবে? না, ডিফাইন পাবে। তাহলে কান্ট্রি বিডি মানে কি, এখান থেকে রিটার্ন হবে কি বাংলাদেশ, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আমরা এখন ইনভয়েসে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, কান্ট্রিটা একটা কি হিসেবে আসবে তাই না? তো এই কাজটা এভাবে করা যেতে পারে, স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট, ফাংশনটার নাম হচ্ছে গেট কান্ট্রি ফুল নেম, প্যারামিটার আকারে আমি পাঠিয়ে দিচ্ছি, আর এটা আসবে ডকুমেন্ট ডট রাইট ফাংশনের মধ্যে থেকে, যেটা বোঝা গেল? যখন আপনি গেট কান্ট্রি ফুল নেম এটা রিটার্ন করবেন বিলিং কান্ট্রি বিডি দিয়ে, লাইক কান্ট্রি ফুল নেম কি হিসেবে পাঠাচ্ছে কি বিডি, তাহলে এখানে যখন বিডি আসবে ডিফাইন আনডিফাইনটা কি ফলস হবে, এলসে আসবে, এবং এখান থেকে কান্ট্রি বিডি মানে কি বাংলাদেশ রিটার্ন করবে, আর এখানে যখন বাংলাদেশ রিটার্ন করবে ডকুমেন্ট ডট রাইট বাংলাদেশটাকে প্রিন্ট করে দেবে। দেখি চেক করে কাজ করে কিনা। চলে গেছে, জাভাস্ক্রিপ্টের এরর হয়েছে, একটু চেক করি, ওখানেই যাচ্ছি না, কাজ করি, কি ইকুয়াল আর এখানে যদি আমি পাঠাই কি, কোন অ্যালার্ট আসছে? হুম,
থেকে অ্যালার্ট করেছি বিডি, এখান থেকে বিডি অ্যালার্ট হয়েছে। সো কান্ট্রি ফুল নেম এখান থেকে বিডি গেছে। ফার্স্ট বিডিটা আসছে, সেকেন্ডটা আর আসে নাই। এখানে সেমিকোলন দিলাম, সমস্যা নাই, কাজ করছে না আমার অ্যাকচুয়ালি। আমি একটু দেখি প্রবলেমটা কোথায় হচ্ছে। বেশ কিছু এরর এসেছে বুট স্ট্রোকে। গেট কান্ট্রি ফুল নেম ইজ নট ডিফাইন বলছে। কান্ট্রি জাভাস্ক্রিপ্টে কি মাস্টারের সঙ্গে লিংক করা নেই? অ্যাডমিন মাস্টারের সঙ্গে মনে হয় না। প্রবাবলি নাই। এটা পেয়েছি, বুঝছি না। মূল প্রবলেমটা কি ছিল? মাস্টারের সঙ্গে লিংক করার কাজটা এবার করছি। কিভাবে করেছি একটু দেখেন। আমি প্রথমে বিলিং ইনফো থেকে কান্ট্রি কিটা নিয়ে নিয়েছি, যাকে আমি ভেরিয়েবল কি বলছি, মানে এর মধ্যে কি আসছে বিডি, তাই না? এবার আমি বলছি গেট কান্ট্রি ফুল নেম বিডি। সো জাভাস্ক্রিপ্টে হচ্ছে গেট কান্ট্রি ফুল নেম কির মধ্যে কি এসেছে বিডি। সো কান্ট্রি কি নামে এখানে বসে যাবে কি বাংলাদেশ, ইকুয়াল ইকুয়াল কি আনডিফাইন। যদি আনডিফাইন হতো তাহলে রিটার্ন করতো না, যেহেতু আনডিফাইন না, কান্ট্রি কি মানে কি বাংলাদেশ, তো এটা বাংলাদেশকে রিটার্ন করেছে, কারণ বাংলাদেশটাকে এই ভেরিয়েবলের মধ্যে গিয়ে পৌঁছেছে, ভেরিয়েবলটা আমি রাইট করে দিয়েছি। বিষয়টা বোঝা যাচ্ছে? সিমিলার কাজটুকু কোথায় করতে হবে? এটা বিলিং না হয়ে কি হবে, শিপিং। হ্যাঁ, ভুল হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওই ফাইলটা লিংকই ছিল না মাস্টারের সাথে।
এবার আনতে হবে এখানকার বিষয়টা। অর্ডারের ইনফরমেশন গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ইনভয়েস নাম্বারটা কত, তারপর হচ্ছে ইনভয়েস ডেটটা কত, ডিউ ডেটটা কত। তো অর্ডারের এই ইনফরমেশনটা, আমাদের অর্ডার ইনফো কিন্তু তোলা আছে এখানে। অর্ডার ইনফোটা আমরা কিভাবে ডিরেক্ট রেখেছি, এটাকে আমরা ডাটার মধ্যে দিয়ে রাখতে পারি না? যদি এভাবে দেই ডাটার মধ্যে, তাহলে আমি এখান থেকে কাস্টমার আইডিটা কিভাবে নিব, ডিরেক্ট অর্ডার ইনফো থেকে না নিয়ে এভাবে নিব, তাই না? শিপিং ইনফোটা নিব ঠিক এভাবে। তাহলে অর্ডার ইনফো অর্ডারের আইডিটা আমার হাতে আছে। ইনভয়েসে গিয়ে আমি যে কাজটা করব, এখান থেকে আমি বলবো ইনভয়েস নাম্বার হচ্ছে আইএনভি হ্যাশ আগে আমি 00 দিয়ে নিচ্ছি, 00 দিয়ে PHP echo ডলার অর্ডার আইডি। হ্যাঁ, ইনভয়েস আইডি হিসেবে আসবে। আনডিফাইন্ড ভেরিয়েবল বলা হচ্ছে, এটা আমি তো ডেট অর্ডার ইনফোর মধ্যে তো আছে না? ডিরেক্ট তো পাবো না, অর্ডার ইনফো অর্ডার আইডি লিখতে হবে। এবার অর্ডার ইনফো অর্ডার আইডিটা পাবো, ঠিক আছে? দেখেন আইএনভি 004। এবার ইনভয়েস ডেটটা কিভাবে আসবে? ওই ক্রিয়েটেড ডেট টাইমটা আমরা ডেটাবেসে রেখে দিয়েছিলাম। অর্ডার টেবিলে যদি আমরা যাই, অর্ডার টেবিলে গিয়ে এই যে অর্ডারের ডেটটা কি রাখা হয় নাই? অর্ডার ডেটটা রাখা হয় নাই মোস্ট প্রবাবলি, এটা ভুল হয়েছে। হ্যাঁ, অর্ডারের ডেটটা না রাখাটা ভুল হয়েছে। আমাদের অর্ডারের ডেটটাও কিন্তু রাখতে হবে, অর্ডারের ডেট এন্ড টাইম। অর্ডার কমেন্টস আমাদের এখানে একটা ফিল্ড অ্যাড করে দিই at the end of the table। টাইম স্ট্যাম্প হবে আর ডিফল্ট হবে কারেন্ট টাইম স্ট্যাম্প। হ্যাঁ, ডিউ ডেটটা আমি হয়তো 7 দিন বা 3 দিন যোগ করে দিব তার সাথে।
আচ্ছা, তাহলে এখানে বসাতে হবে কি অর্ডার ইনফো ক্রিয়েটেড ডেট টাইম। ক্রিয়েটেড না বলে বলবো অর্ডার ডেট টাইম। ডেটাবেজের ফিল্ডটাকে হ্যাঁ অর্ডার ডেট টাইমই তো বলেছে। আচ্ছা, ওর আরেকটা অর্ডার হয়েছে, একটু খেয়াল করে দেখি। ম্যানেজ অর্ডারে যদি যাই, শফিল আলম আরেকটা অর্ডার করেছে। ইনভয়েসে যদি যাই, এখানে ডেট টাইমটা কিন্তু দেখাচ্ছে 15/1/2005। হ্যাঁ, 6 ঘন্টা পেছনে আছে। আমি এখানে আওয়ার টাইম যোগ করে দিতে পারি। হ্যাঁ, এবং জিএমটি জিরোতে ডেট টাইমটা নেয় আর হ্যাঁ, জিএমটি জিরো থেকে নেয়। এখন ডিউ ডেট আমি কি করব, আমি এর সঙ্গে কি করতে পারি, সময় যোগ করে দিতে পারি। হ্যাঁ, সময় যোগ করে দিতে পারি এবং সেটা অ্যাকচুয়ালি দিচ্ছি আর কি। একটু দেখেন কিভাবে সময় যোগ করা যায়। স্ট্রিং টু টাইম একটা ফাংশন আছে। এই যে ডেটের একটা ফাংশন আছে, এটা আমি দেখাচ্ছি। এই স্ট্রিং টু টাইম বা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে ফাংশনটা কি, আমার ডেট, সে নেবে ইয়ার মান্থ আর ডে। ফরম্যাটটা কি, ইয়ার ক্যাপিটাল 2015, মান্থ 01 স্মল, রাইট। আমি যদি এম ক্যাপিটাল দিতাম তাহলে মান দেখাতো JAN, জানুয়ারি, ওয়ার্ডের ফার্স্ট 3 ক্যারেক্টার, আর ডি স্মল লেটার, দ্যাট মিন্স নাম্বারে দেখাবে। আদারওয়াইজ ডি যদি ক্যাপিটাল হতো তাহলে আমাদের ডেটটা বলতো, আজকে কি বার, বৃহস্পতিবার, THU বলতো। তো তখন কিন্তু এর সঙ্গে সময় যোগ করাটা ডিফিকাল্ট হতো। তো নাম্বারের সঙ্গে নাম্বার যোগ করা যায়, তাই না? সো এরকম হচ্ছে স্ট্রিং টু টাইম। এটা একটা স্ট্রিং ফরম্যাটে আছে ডেটটা, যেটা আমি দিয়েছি, এটা ডেটাবেজে আছে কি স্ট্রিং ফরম্যাটে। তার সঙ্গে যোগ করবে কি 7 ডে। সো এবার চেক করি, এটার স্ট্রিং টু টাইম এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন পিএসপি। ডেটটাও কি আমার বিল্ট ইন ফাংশন। প্রথমটা হচ্ছে কি ফরম্যাট, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিং টু ডেট ফরম্যাটে নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে কত দিন যোগ করছেন সেটা বলে দিতে হবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল টাইম ফরম্যাট। দেখেন 15-এর সাথে 7 যোগ হয়ে কত হয়েছে, ঠিক আছে না? আমরা এই পর্যন্ত আসলাম। এখন কি আমরা অর্ডারের ইনফরমেশন গুলো কি তুলে আনতে পারবো না? যেহেতু আমাদের অর্ডার আইডি আছে, অর্ডার ডিটেল ইনফরমেশনও তো আমি তুলে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তুলে নিয়ে এসে বসাতে হবে, তোলা নেই। তুলে নিয়ে এসে আমাকে বসিয়ে দিতে হবে। আমাদের এই স্ট্রাকচারটা আমাদের মতো করে বানিয়ে নিতে হবে। বোঝা যাচ্ছে? আমরা হয়তো ওই যে ইয়েটা কার্টের যে পোর্শনটা আছে ওটা কপি করে এনে আমি এখানে বসিয়ে দিলেই পারি। হ্যাঁ, ওটা করছি। 5 মিনিট পরে আবার আলোচনা শুরু করছি। এরপরে যে টেবিল পোর্শনটা আছে আমি ডিলিট করে
যে আমাদের কার্ট আছে না, শপিং কার্ট, কই কার্ট কোথায় আছে? হুম, অর্ডার ইনভয়েসের এই পোর্শনে প্লেস করে দিয়েছি। অ্যাকচুয়ালি কন্টেন্টটা আমাদের কার্ট থেকে নেওয়া হচ্ছিল, এখন তো আর এটা আমরা কার্ট থেকে পাবো না। এটা আসবে কোথা থেকে? অর্ডারের ডিটেল ইনফরমেশনটা আমরা পাবো অ্যাকচুয়ালি, অর্ডার আইডি আছে, অর্ডার আইডি ধরে আমরা অর্ডার ডিটেল ইনফরমেশনটা রো আকারে তুলে নিয়ে আসবো। অর্ডার ডিটেলস ইনফো বাই আইডি, এটা কি হবে আমার? হুম, বুঝি না। ও আচ্ছা, ডিটেলস, এটা হবে কি আমার অর্ডার, কি রিটার্ন হবে? একাধিক রো রিটার্ন হবে না? একাধিক রো রিটার্ন হবে, তো রেজাল্টটা পাচ্ছি। এখান থেকে আমরা কি পাচ্ছিলাম? অর্ডার ডিটেলস ইনফো, অর্ডার ইনভয়েসে গিয়ে, এটা অ্যাকচুয়ালি দরকার নেই এই পোর্শনটুকু। এখান থেকে আমরা এটাকে কি বলবো? অর্ডার ডিটেলস ইনফো। তারপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভি কন্টেন্টস, কারণ ভি কন্টেন্টস এর আমরা এখান থেকে নিয়ে প্রথম দুটো দরকার নেই, রিমুভ আর ইমেজ বাদ দিয়ে দিয়েছি। এটা কি হবে অ্যাকচুয়ালি?
V contents product name. ফর্মের দরকার আছে এখানে? ইনপুট বক্স হবে কি? না, এখানে প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। প্রোডাক্ট প্রাইস। Sales quantity multiplied by product price. সাবটোটালটা পেয়ে গেলাম। এই কার্টের টোটালটা কি আমরা পাবো? ভ্যাট ক্যালকুলেশনের জন্য যে টোটাল সেটা কি আমি পাবো? এই টোটালটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ভাবে আমাকে নিতে হবে, ওই সাবটোটালকে যোগ করে করে নিতে হবে। তার মানে আমাকে প্রতিবার যদি আমি টোটাল চাই, এই লুপের মধ্যে কোথাও আমাকে টোটালটা বানাতে হবে। যেটা বোঝা যাচ্ছে? আমি একটু পরে করছি, বা এটা আমি হয়তো প্রসেসটা টোটাল ভ্যাট বা এই আদার্স ইনফরমেশন বা গ্র্যান্ড টোটালের এই পার্টটা একটু ক্যালকুলেশনের দরকার আছে। তো আমাদের কার্টে প্রোডাক্টের ইনফরমেশনটা ঠিকঠাক মতো আসে কিনা সেটা একটু চেক করি। এসেছে, বা টেবিলের উইথ টুইট নিয়ে কিছুটা কাজ করতে হবে, তাই না? না, শপিং কার্ট লেখাটার দরকার নেই। এটা শপিং কার্ট না হয়ে অর্ডার ডিটেলস। হুম, কোন দিকটা? এটা
দেখেন সামহাও একটু সাইজে নিয়ে আসতে হবে, হ্যাঁ, ডিজাইনটা এলোমেলো হয়ে গেছে, কারণ আমাদের যে টেবিলটা বসেছে, টেবিলটা একটা ডিবের মধ্যে বসেছে, কার্ট ইনফোর মধ্যে, রাইট, আর কন্টেন্টের মধ্যে। এটা হয়তো এমন ভাবে ক্লাস পাচ্ছে যেটা দিয়ে ইয়ে করা যাচ্ছে না, মানে বড় হচ্ছে না, সেটা একটু ঠিক করে নেবেন। ওকে, আর এই ক্যালকুলেশনটা যদি করতে পারেন, টোটালটা কিভাবে আসবে আমি একটু বলে দেই, এটা হোমওয়ার্কে রাখছি, আদারওয়াইজ আমি নিজে করে দিব। একটা ভেরিয়েবল নেবেন টোটাল, বাই ডিফল্ট থাকবে কি 0। তারপরে এই যে সাব টোটাল করছি না আমরা, মাল্টিপ্লাই হচ্ছে কোয়ান্টিটির সঙ্গে প্রাইস, এটা একটা ভেরিয়েবল রাখবেন সাব টোটাল, সাব টোটালটা ইকো করে দেবেন আর সাব টোটালটা টোটালের সঙ্গে যোগ করতে থাকবেন, প্রতিবারের লুপে একটা একটা করে যোগ হবে। ফাইনালি এখানে বসবে কি আমাদের টোটালটা। তারপরে যখন আমি ভ্যাট ক্যালকুলেট করব, ওই ভেরিয়েবল টোটালের সঙ্গে আমি 15% ভ্যাট ক্যালকুলেট করে ভ্যাটটা বসিয়ে দেব। তারপরে গ্র্যান্ড টোটাল বানানোর সময় টোটালের সঙ্গে ভ্যাট যোগ করে দেন গ্র্যান্ড টোটাল আমরা বানিয়ে নেব। ছোট্ট একটা কাজ আছে, এটা হোমওয়ার্ক থেকে করে আনার চেষ্টা করবেন, ঠিক আছে? আপাতত রাখছি।